ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। আর সেখানেই দিন কয়েক আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ জিহাদিদের আক্রমণে জানে শেষ হয়ে যান হরগোবিন্দ দাস ও চন্দন দাস। পরিবারের লোকজন বাবা ছেলের পারলৌকিক ক্রিয়া করতে গিয়ে পড়ল মহা ফাঁপড়ে। গোটা গ্রাম খুঁজে পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য কোনো নাপিত বা ব্রাহ্মণকে পাওয়া যাচ্ছে না। কি পরিস্থিতি একবার ভাবুন। শ্রাদ্ধের কাজ করার জন্য শামশেরগঞ্জে কোথাও কোনো নাপিত বা ব্রাহ্মণকে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত নাপিত পুরোহিত ছাড়াই শ্রাদ্ধের কাজ করতে হলো। ওয়াকফ হিংসায় মৃত বাবা ছেলের কাজে যে প্রাণ ভয়ে কেউ আসতে চাইছে না, সেটা কিন্তু এই ঘটনা থেকেই স্পষ্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এদিকে হামলা, বাড়ি ও দোকান ভাঙচুর ও অবাধে লুটপাটের পর অনেকেই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন পার্শ্ববর্তী মালদা, বীরভূম সহ বিভিন্ন জেলায়। এই পরিস্থিতিতে গত 12 এপ্রিল শনিবার এই অশান্তিতে প্রাণ হারান শামশেরগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে মারা হয় তাদের। অভিযোগ, তাদের জানে শেষ করা হয়। 3 দিনের মাথায় পারলৌকিক ক্রিয়াকর্ম সেরে ফেলার কথা। বুধবার শ্রাদ্ধের কাজ করার জন্য আয়োজন করেছিল পরিবারটি, কিন্তু পরিবারের লোকজন জানান এই রকম পরিস্থিতিতে নাপিত পুরোহিত কি করে আসবে। সকলেরই তো জীবনের মায়া আছে। তারা বাংলার বাড়ি চান না, আর 10 লক্ষ টাকার বাড়িও চান না। তারা শুধু বিচার চান। হরগোবিন্দ দাসের আত্মীয় কি বলছেন শোনাবো আপনাদের। বাংলা বাড়ি করে সব ধামা চাপাতে রেখে দেবে নাকি? না কিছু হবে? না কিছু হবে বলেন? কি চাইছেন আপনি? আমরা কি চাইছি? আমরা 10 লক্ষ চাইও না, আমরা বাংলার বাড়িও চাই না। যেভাবে মেরেছে সেভাবে যেন শাস্তিটা হয় সেটা করেন। দিদি আপনার নামটা একটু নাম। আমি নাম কেন বলবো? আমি নাম তো দিব না। যাদেরকে পুলিশ ধরেছে তাদের কি আমি জানি না আমরা বাড়ি এখানে নাকি। আমারও তো রাগটা উঠছে, মানে যত সব আমার তো কুটুমের ভেতরে কি না, আমার তো রাগটা উঠছে না ঠিকভাবে। কিভাবে জিনিসটা হয়েছে? ওখানে আমার ছেলের বৌমা ছিল শ্রদ্ধা, যদি ওটারই কিছু হতো আমি কি করতাম? মায়ের বাড়ি বেড়াতে এসেছিল, পুরোহিত আসেনি, এসে উপস্থিত হবে। ভরসা নাই তো। আমি তো দেখছি, যেটা চ্যানেলে দেখছি টিভিতে, এই গন্ডারা ঢুকে গেছে, পুলিশেরাও তো দৌড়ছে, কিছু করতে পারছে না। কি করছে মিডিয়ারা? কি করছে? আর সেবিকারা কি করছে? কি করছে? কেউ তো কিছু করতে পারছে না, কিছুই তো করছে না। আর মমতা এখন কি করছে? 10 লক্ষ টাকা দিয়ে দিবে, বাংলার বাড়ি দিবে, যে জিনিসটাকে ধামা চাপাতে রেখে দিবে। কিছু তো হচ্ছে না। তো বাংলার বাড়িও চাহে না, আর 10 লক্ষ টাকাও চাহে না। যেভাবে আকাম করেছে, ঘর থেকে টেনে নিয়ে যা, সেভাবে ওদেরকে শাস্তি দেওয়া হোক, আর আমরাকে শাস্তি ভাবে রাখি। এটাই চাচ্ছি। আমার গ্রামে হয়নি ঠিকই, আমার গ্রামে হয়নি, কিন্তু আমার গ্রামে তো হবে না তার কোনো মানে নাই। যখন এনআরসি তো হয়েছিল, এনআরসি যখন ছিল সব গ্রামে হয়েছিল, কিন্তু আমাদের এনআরসি কিন্তু আমাদের হবে না, ঢুকতে পারেনি, যায়নি। মানে আমরা মুসলিম আর বাঙালি সব এক হতে হয়েছে, এখনো আছি এক হতে, এখনো আছি। আরেকটা জিনিস যেটা, যে এই বাড়িতে আজকে পুরোহিত এবং নাপিত তারাও ভয়ে আসেনি। হ্যাঁ, তা আসবে না তো, কি করে আসবে বলেন? কি করে আসবে? শুনেন, পুরোহিত ঠাকুর আর নাপিত কি করে আসবে? এবার আস্তে আস্তে যদি রাস্তায় ধরে নাই, ধরে যে মেরে করে আসবে, আসবেটা কি করে সেটা বলেন? আসতে পারবে কি? ভয় তো সবারই একটা আতঙ্ক আছে না? নাই, ভয় আসেনি? ভয় নেই একটা জীবনে, সবারই ভয় আছে। মমতা দেখেন তো চেয়ারে বসা আছে, আর সবকে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথাটা বুঝেন? কত বলবেন, যত রাগ করে বুঝে আছে কিনা বসে। তবে তো সব চাই না, ওরা নিরাপত্তা চাইছে, নিরাপত্তা করে দেন, আর যেভাবে নিয়েছে সেভাবে। এই বাড়িতে আমাদের মরার ব্যাপারে শ্রাদ্ধ কাজ হয় কিনা, এটাই হয়, শ্রাদ্ধ কাজ হচ্ছে। পুরোহিত এবং নাপিত যাদেরকে বলেছিলেন তারা আসেনি। কি করবো, এরকম বাড়িতে গ্রামে দেশে অশান্তিতে কি করে আমরা লোকজন পাবো? আমাদের আত্মীয় স্বজন এমনি তো যারা ছেলে মেয়ে এগুলো তো আসতে পারে না, চারদিকে যে অশান্তি চলছে। হ্যাঁ, বাড়িতে ধরেন আমরা অনেক আমাদের বিধি ব্যাপারে সেটাও করতে পারলাম না। আজকে পুরোহিত নাপিত কি আসেনি? নাপিত টাপিত না, কেউ আসে না। না, আজকে তো মুখ্যমন্ত্রী টাকা ঘোষণা করেছেন 10 লক্ষ টাকা।
আমরা কি ঘোষণা করেছি, আমরা আমাদের নিজের বাড়ির কাজ নিয়ে তো ব্যস্ত আছি, আমরা কে কি ঘোষণা করলো আমাদের ওটা দেখে লাভ নাই। আমরা শুধু আমরা জানে বাঁচার জন্য, এখন আমার লোক মরে গেল আর টাকার দিকে আমার দেখে বেরিয়ে লাভ হবে না। আমার যেটা চলে গেছে ওটা আমাকে ঘুরিয়ে দিতে পারবে কি? টাকা না দিয়ে আমার দুটো জীবন চলে গেছে, দুটো জীবন দুটো ঘুরিয়ে দিতে চাইছি, জীবন দুটো আমাদের ঘুরিয়ে দেখ না। আমরা কি চাইবো, আমরা জানে শান্তিতে বাস করতে পাই। এখন পর্যন্ত আমরা এখন তো নিরাপত্তা নয়, ঠিক আছে, এখন পর্যন্ত আমরা নিরাপত্তা নয়, এখনো শান্তিতে বাস করতে পাই না। জানে আমাদের শান্তিতে বাস করার কোনো একটা আর্জি করে দেওয়া যে আমাদের কোনো ক্যাম্পের ব্যবস্থা করে দিতে পারে, এটা আমাদের। কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প না হ্যাঁ, কেন্দ্রীয় বিএসএফ এর ক্যাম্প না রাজ্য পুলিশের? রাজ্যের পুলিশের ক্যাম্প করে কি করে নিশ্চিত করবো? রাজ্য পুলিশ যেমন সকাল 9:30 ধরেন আপনার চালু হলো, 4টার সময়তে আপনার শেষ হওয়ার পরে আমার রাজ্য পুলিশ এলো। আমরা রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীতে আমরা জানে সুরক্ষিত জানে বাঁচতে পাই। তা আমাদের তো যা দেখলাম রাজ্য পুলিশের উপর তো আমাদের কোনো ভরসাই থাকলো না, জানা আমাদের কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাটা এখানে জানে একটা ক্যাম্পের ব্যবস্থা করে। বলে কি যাবে, উনি বলছেন এর থেকে বড় বড় ঘটনা হয়েছে, এখন কোথায় ঘটনা হবে, অন্য জায়গায় ঘটনা হবে, আমরাকে খেসারত দিতে হচ্ছে। এখন ধরেন রাজনীতি, এখন মৃত্যু তো নয়, এখন সব রাজনীতি হয়েছে, যাই আসছে অনেক ও আসছে ওরকম বলছে। এখন যার যাওয়ার সে চলে গেছে, ঠিক আছে, এখন যার যেরকম খেলার সে খেলছে, এর থেকে আর কিছু বলার নাই। আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধের কাজ সম্পন্ন হলো নাপিত পুরোহিত ছাড়াই। কীর্তনের মধ্যে দিয়েই শ্রাদ্ধ সম্পন্ন করল পরিবারের সদস্যরা। কিন্তু একবার ভাবুন, যে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ওই পরিবারটিকে, যে প্রাণটি চলে গিয়েছে সেই প্রাণটি মহামূল্যবান। মুর্শিদাবাদে এই উত্তেজনার পরিস্থিতিতে ইজাজ শেখ নামে এক মুসলিম যুবকেরও প্রাণ গিয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে যে ওই এলাকায় অশান্তি পাকানোর উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কিছু যুবকের মধ্যে ছিল ইজাজ শেখও। তবে এর সত্য কি মিথ্যা কি সেটা যাচাই করা এভাবে সম্ভব নয়, কিন্তু এটা সত্যি যে এই 3টি প্রাণ চলে গেল বেঘরে। প্রশ্ন হচ্ছে যে যখনই এই ধরনের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, ওখানকার মানুষ ঘর ছাড়া তারা চলে গিয়েছেন পাশের জেলা মালদা, বীরভূম, এই সমস্ত জায়গায় নিজেদের আত্মীয় স্বজনদের কাছে, বা সরকারি বিভিন্ন স্কুলে সেখানে শরণার্থী শিবির করে রাখা হয়েছে। মনে তো প্রশ্ন জাগে, এটা কি বাংলাদেশ যে শরণার্থী শিবির করে রাখতে হচ্ছে মানুষকে? বাংলাদেশে এই রোহিঙ্গাদের জন্য যে শরণার্থী শিবির রয়েছে কক্সবাজারে, সেটা তো আপনারা জানেনই। পশ্চিমবঙ্গেও কি সেই রকম পরিস্থিতি তৈরি হলো যে হিন্দুদের জন্য বা অন্য যে কোনো মানুষ যারা আক্রান্ত পীড়িত তাদের জন্য এইভাবে শরণার্থী শিবির করতে হলো? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।